নমস্কার আমার প্রিয় সকল অন্নদাতাকে প্রথমে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা এই ভিডিওটিকে সমস্ত কৃষক বন্ধুর কাছে পৌঁছে দিন যাতে সবাই কিন্তু জানতে পারে আমার এই ভিডিওর যে বার্তাটি। প্রথমেই বলে রাখি যে আজকে শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি দিয়ে যে শক্তিশালী বীজের মধ্যেই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু লুকিয়ে রয়েছে। সেহেতু আপনাদেরকে একটা কথা বারবার বলবো যে এই বছর যারা আমন ধান চাষ করেছেন বা এখন আমন ধান কাটা হয়নি, আপনারা দেখছেন এই বছর বিএলবি এতটা পরিমাণ মহামারী লেগেছিল, তার ফলে আপনার ফলন কতটাই কমে গিয়েছে। যেখানে ডেসিমেল প্রতি 25 থেকে 30 কেজি ফসল কাটার কথা, সেখানে অনেকে 8 থেকে 10 কেজি হয়তো ফসল কাটবে। অর্থাৎ কিন্তু যে কৃষক বন্ধু বিএলবি রেজিস্ট্যান্ট ভ্যারাইটি বা বিএলবি টলারেন্স ভ্যারাইটি যারা নির্বাচন করেছিল, তাদের কিন্তু এতটা পরিমাণ বিএলবি অ্যাটাক করতে পারেনি। সেহেতু আপনাদেরকে একটাই কথা বলবো যে বোরো ধান নির্বাচনের সময় এই গুণগুলি থাকা দরকার, সেগুলো কিন্তু আপনাকে একটু ভাবতেই হবে। বিশেষ করে আপনাদেরকে প্রথম যে জিনিসটা ভাবতে হবে না, বোরো ধানের যখন ফুল আসে তখন হচ্ছে চৈত্র মাসের 15 তারিখ বা আপনার হচ্ছে মার্চের 15 তারিখ বা 20 তারিখ। এই সময় কি হয়, চৈত্র মাসটা থেকে বৈশাখ মাসের 15 তারিখ পর্যন্ত কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকে বা একটা নিম্নচাপ তৈরি হয়। অর্থাৎ আপনাকে মাথায় মনে রাখতে হবে যে আপনার বোরো ধানের শেষ স্টেজটা কিন্তু আপনার একটা না একটা কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে কিন্তু অতিবাহিত হবে। অর্থাৎ আপনাকে কি ভ্যারাইটি নির্বাচন করতে হবে না, যে ভ্যারাইটির মধ্যে কিন্তু আপনার হট করে হেলে পড়বে না, অর্থাৎ লগিং রেজিস্ট্যান্স বা স্যাটারিং রেজিস্ট্যান্স। অর্থাৎ অনেক ভ্যারাইটিতে কী হচ্ছে, দানা যখন পুষ্ট হয়ে যায় তখন কিন্তু ধান কিন্তু ঝরে পড়ে যায়। যেমন আপনাদের যে পুরাতন যে জাতগুলো মূলত কৃষক বন্ধু প্রায় ছাড়তে চলে সেই জাতগুলো, তার মূল কারণ হচ্ছে স্যাটারিং রেজিস্ট্যান্স নেই। যেগুলো কী হচ্ছে না, এন শঙ্কর বা যেটা নিউ শঙ্কর বলা হয়, আপনার শ্যামাশ্রী, শঙ্কর, এই জাতগুলো কিন্তু সরু ভ্যারাইটি। কিন্তু এই জাতগুলোর মূল সমস্যা কী হয় না, যখন ধান পেকে যায় তখন ধান ঝরে পড়ে যায়। আর ওই সময় ঠিক একটা কালবৈশাখী হবেই। চৈত্র মাসের শেষ থেকে চৈত্র সংক্রান্তি থেকে আপনার বৈশাখের 15 তারিখের মধ্যে একটা কালবৈশাখী হবে, এবং এই সময় কিন্তু কৃষক বন্ধুর প্রায় 90% জমিতে কিন্তু ধান পেকে যায়। তার ফলে কী হয় না, ওই সময় ধানগুলো অনেকটা পরিমাণে ঝরে পড়ে যায়। আর এখন তো মেশিনে ধান কাটা, তার ফলে কী হয়, ওই ধানটা কিন্তু তুলে নেওয়া সম্ভব হয়নি। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে আপনাকে যে কাণ্ড যেন হেরে না পড়ে এরকম জাত কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। দ্বিতীয় কি জাত নির্বাচন করতে হবে না, রোগ সহনশীল জাত। আপনার কি যে বোরো ধানের কী রোগ না, বোরো ধানের মূল রোগ হচ্ছে আপনার পাতা ঝলসা, কাণ্ড ঝলসা, নেক ব্লাস্ট, যাকে ব্লাস্ট ডিজিজ বলা হয়। আর পোকার দিক থেকে কিন্তু বিপিএইচ রেজিস্ট্যান্ট, এই দুটো কিন্তু থাকলে কিন্তু আপনার কিন্তু মোটামুটি বোরো ধানকে কিন্তু রোগ পোকার হাত থেকে কিন্তু মুক্ত করা যাবে। তৃতীয় কি না, যেহেতু বোরো ধানের কিন্তু শেষ পর্যায়ে কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে থাকে, সেহেতু আপনাকে এমন জাতের দৈর্ঘ্যযুক্ত যে জাত নির্বাচন করতে হবে। তার অর্থাৎ আপনাকে যে জাতের দৈর্ঘ্য যেন আপনার 110 সেন্টিমিটারের মধ্যে থাকে, অর্থাৎ 3.5 ফুটের ভিতরে যেন গাছের যে জাতগুলো নির্বাচন করবেন তার দৈর্ঘ্য যেন এর বেশি যদি না হয়, কারণ যত বেশি দৈর্ঘ্য হবে তত কিন্তু বাতাসে হেলে পড়ার সম্ভাবনা থাকে। চতুর্থ পয়েন্ট না, কী করতে হবে না, উচ্চ পাশকাঠি সম্পূর্ণ কিন্তু জাত নির্বাচন করতে হবে। কারণ যত বেশি পাশকাঠি ছাড়বে তত বেশি শীষের সংখ্যা হবে, যত বেশি শীষের সংখ্যা হবে তত বেশি ধান হবে, অর্থাৎ আপনি সেখানে বেশি পরিমাণ ফলন পাবেন। আর কি হচ্ছে না, উচ্চ ফলনশীল জাত নির্বাচন করতে হবে। 5 নম্বর পয়েন্ট, উচ্চ ফলনশীল জাত নির্বাচন কেন করতে হবে না, যারা কৃষক বন্ধুর পরিবারে যারা দেখবেন আপনাদের যে দুটো ধান হয়, আমন এবং বোরো, আমন ধানটা কৃষকরা মূলত তার পরিবারের খাবারের জন্য কিন্তু ওটা সংরক্ষণ করে দেয়। কিন্তু বোরো ধানটা কী করে না, বোরো ধানের কিন্তু বীজ বিক্রি করে, বোরো ধানের ফসল কিন্তু বিক্রি করে কৃষক বন্ধুরা কী করে না, এখান সারা বছরে যে সংসার খরচ বা তার ছেলে মেয়ে যে পড়ার খরচ, কিন্তু এখান থেকে কিন্তু তারা খরচ কিন্তু দেওয়ার চেষ্টা করে। সেহেতু আপনাকে এমন জাত নির্বাচন করতে হবে যাতে কিন্তু উচ্চ ফলনশীল থাকে। পয়েন্ট নাম্বার 6 হচ্ছে কি হচ্ছে না, আপনাকে ভালো কোয়ালিটির কিন্তু রাইস অর্থাৎ লং গ্রেনের রাইস কিন্তু আপনাকে জাত নির্বাচন করতে হবে। কারণ সরু ধানের যত আপনার সরু ধানের যে রেটটা পাবেন আপনার কুইন্টাল প্রতি, কিন্তু মোটা ধানের ক্ষেত্রে অতটা হয়তো কুইন্টাল রেট পাবেন না। পয়েন্ট নাম্বার 7 কি না, আপনাকে আলোক সংবেদনশীল নয় এরকম ভ্যারাইটি চুজ করতে হবে। এটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ ফটো ইনসেনসিটিভ। অনেক কৃষক বন্ধু কী করে না, বাইরের রাজ্যের কিন্তু ভ্যারাইটি কিন্তু আমরা এখানে চাষ করি, কিন্তু একটা জিনিস জানতে হবে, ওই জাতটা কিন্তু আমাদের এখানে কিন্তু সহনশীল কিন্তু জাতটি নয়। কখনো কী হয়, আলোক সংবেদনশীল জিনিসটাকে জানতে হবে না। আলোক সংবেদনশীল কী হয়, কখনো খুব বেশি তাপমাত্রা, কখনো কম তাপমাত্রা, বা কখনো খুব ঠান্ডা পড়ে গেলে না পরিবেশের যে তাপমাত্রার সাথে সাথে কী হয়, ধান কিন্তু পেকে যায় বা তার চেঞ্জ হয়ে যায়। কিন্তু ফটো ইনসেনসিটিভ হলে কী হয় না, তার যে মেয়াদ 120 দিন হোক 130 দিন হোক, কিন্তু সেই মেয়াদের মধ্যেই কিন্তু ওই ধান গাছটা সে পাকবে। আপনার পয়েন্ট নাম্বার 8 কী আছে না, পয়েন্ট নাম্বার 8 হচ্ছে বেশি লং ভ্যারাইটি কিন্তু চুজ করা যাবে না। কারণ লং ভ্যারাইটি চুজ করলে কী হবে না, বৈশাখের 15 তারিখে যদি আমি ধান কাটতে থাকি তখন কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা তীব্র থাকে।
তার ফলে কিন্তু আপনার আরেকটা কী হয় না, বেশিরভাগ কৃষক বন্ধু যদি ফসল কেটে নেয় তখন কিন্তু আপনার যে এক দুটো যে ফিল্ডে যে ধান থাকবে তাতে কিন্তু প্রচুর পরিমাণে পোকা চলে এসে এবং ওখানে অনেক কিছু সমস্যাও হয়ে দাঁড়িয়ে, যে হারভেস্টিংয়ের সমস্যা, কেন হারভেস্টিং মেশিন একবার চলে গেলে ফিল্ড থেকে কিন্তু দ্বিতীয়বার আসে না। এই জিনিসগুলো কিন্তু আমাকে বোরো ধানের যখন জাত আমি নির্বাচন করতে যাব তখন কিন্তু এই 7-8টা পয়েন্ট কিন্তু খেয়াল রাখতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনার হচ্ছে হেলে যাতে না পড়ে এবং ধান যেন ঝরে না পড়ে, অর্থাৎ লগিং রেজিস্ট্যান্স এবং হচ্ছে শাটারিং রেজিস্ট্যান্স, এই গুণটি অতি অবশ্যই থাকা দরকার।